শুভ সন্ধ্যা, হ্যাপি নিউ ইয়ার। স্বদেশ সময় টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি এবং একরাশ সুখের অনুভূতি। তেমনই প্রত্যাশা জানিয়ে সেলিব্রিটি আড্ডায় স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে সেলিব্রিটি আড্ডায় যোগ দেবেন একজন প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ, যিনি একাধারে একজন কবি, একজন আবৃত্তি শিল্পী, একজন বেতার উপস্থাপক, অর্থাৎ বহু মাত্রিক গুণের অধিকারী এমন একজন মানুষ, জুবায়ের মাহমুদ। জুবায়ের ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো ভালো। কেমন আছেন? ভালো। আমিও ভালো, আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনাকে সেলিব্রিটি আড্ডায় পেয়ে ভীষণ ভালো লাগছে আমার। আপনার সঙ্গে আমি খুব সেলিব্রিটি না, আমি খুব সাধারণ মানুষ। আমি গণমাধ্যম বাংলাদেশ বেতার কাজ করি। এখানে গণমাধ্যমে গণমানুষরাই থাকে, সম্পৃক্ত থাকে। এবং শেখ নজরুল, আপনিও আমার একজন সহকর্মী। আমরা সবাই কিন্তু গণমাধ্যমে কাজ করেন। সেলিব্রিটি নেপথ্যে আমাদের একটা হয়তো প্রভাব আছে। অনেকে হয়তো আমার চেহারাটা দেখেন না, ফেসবুকের মাধ্যমে কখনো কখনো দেখেন, কিন্তু আমাদের একটু চেহারা দেখা যায় না। আসলে মূলত সেলিব্রিটি হয় যাদের প্রতিনিয়ত যাদের ছবিগুলো আমরা বিভিন্ন পর্দায় দেখে থাকি, তারাই কিন্তু যথার্থ সেলিব্রিটি। আমরা নেপথ্যচারী মানুষ, নেপথ্যে থেকেই আমরা দর্শকদের সাথে কথা বলি। আপনার মাঝে যে এত গুণ, এই বহুমাত্রিক প্রতিভার অধিকারী আপনি তো সেলিব্রিটি বটেই, সুতরাং এটা অস্বীকার করার কোনো উপায় নেই জুবায়ের ভাই। তো আমি একটু অন্যভাবে শুরু করতে চাই জুবায়ের ভাই, অর্থাৎ শুরু করেন, আমরা শুরু করে ফেলেছি। জীবনের গল্প দিয়ে, অর্থাৎ আপনার জীবনের কথা শুনবো, আপনার আবৃত্তি শুনবো। এই যে জীবন, সেই জীবনের শুরুটা হচ্ছে, আপনার জন্ম কোন জেলায়? আসলে মানুষের জীবনটা একটা অদ্ভুত একটি জীবন। সবচেয়ে বিচিত্র হলো কিন্তু মানুষের জীবন। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে মানুষই হলো সবচেয়ে বিচিত্র প্রাণী, কারণ মানুষের বুদ্ধি রয়েছে এবং এই নিজস্ব বুদ্ধির কারণেই কিন্তু মানুষ তার জীবনকে বৈচিত্র্যময় করে তোলে। কিন্তু অন্যান্য প্রাণী আছে যাদেরকে আমরা হয়তো পশু বলি, তাদের মধ্যে কিন্তু সেই সৃজনশীলতা অতখানি নেই মানুষের যা আছে। এই জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে খুব বিচিত্র, এবং প্রত্যেকটা মানুষই আমি মনে করি সৃজনশীল মানুষ। সে যদি সৃজনশীলতা দিয়েই কিন্তু মানুষ তার জীবনকে রচনা করে থাকে, তাই না? এবং কারো হয়তো প্রকাশটা একটু বেশি, কারো হয়তো কম, এটি হলো তারতম্য। আর আপনার জন্মটা কোন জেলায়? হ্যাঁ, আমার 1956 সালের 23শে সেপ্টেম্বর আমার জন্ম। এবং তখন আমি পিতার চাকরি সূত্রে আমি ভোলায় ছিলাম। তখন আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, শিক্ষক ছিলেন, উনি বিভিন্ন জায়গায় ছিলেন, এবং ওই বিভিন্ন বাবার চাকরির সূত্রেই 1956 সালে 23শে সেপ্টেম্বর আমরা যখন ভোলায়, তখন আমার জন্ম। এবং আমার কৈশোর তারুণ্য কেটেছে বাংলাদেশের অনেকগুলো শহরে। মফস্বল শহর মূলত, ভোলায় আমার জন্ম। এরপরে বরিশালে ছিলাম, তারপর যশোর, তারপর খুলনা, তারপর বাগেরহাট। স্কুল জীবন কি বরিশালে কেটেছে নাকি অন্য শহরে? না, আমার স্কুল জীবন আমার শুরু হয়েছে খুলনা থেকে। খুলনা থেকে আমার স্কুল জীবন শুরু। কোন স্কুলে পড়তেন আপনার মনে আছে? আমি পড়তাম, আমার বাবা চাকরি করতেন পিটিআই, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট। ওই পিটিআই এর মধ্যে কিন্তু আমাদের প্রত্যেক পিটিআই তে একটা প্রাথমিক বিদ্যালয় থাকে ক্লাস 5 পর্যন্ত। আমি সেই খুলনার পিটিআই তে কিন্তু আমি প্রথম ক্লাস 2 এ ভর্তি করি। প্রথম আমার সেইখানে কিন্তু প্রাতিষ্ঠানিক লেখাপড়া আমার শুরু। এরপরে খুলনা থেকে আমরা যাই হলো বাগেরহাটে, তারপর বাগেরহাট থেকে যাই মাগুরা, তারপরে রংপুর, এবং তারপরে কিন্তু মাগুরায়, আমার জানা মতে মাগুরায় যখন আপনি ছিলেন, তখন আপনার সঙ্গে যারা পড়াশোনা করতেন, সালাউদ্দিন লাবলু, নাট্য নির্মাতা, তিনি আপনার ক্লাসমেট ছিলেন। একটু জানতে চাই, সেই গল্পটা একটু জানতে চাই। সালাউদ্দিন লাবলু, আজিজুল হাকিম, এরা আমার সব একেবারে পারিবারিক বন্ধু। কারণ এরা, এবং সালাউদ্দিন লাবলুর বাবা ছিলেন হলো
শিক্ষা কর্মকর্তা ছিলেন। আর আজিজুল হাকিমের বাবা ছিলেন সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, এবং আমার বাবা ছিলেন পিটিআই এর একজন শিক্ষক ছিলেন। এবং এই তিনটা পরিবার আমরা যেমন খুলনাতেও একসাথে ছিলাম, বাগেরহাটেও একসাথে ছিলাম, তারপরে আসলাম মাগুরায়। এই যে তিনটা পরিবার তিন জায়গায় কিন্তু, এবং আমাদের কৈশোরটা কিন্তু আমাদের কেটেছে একেবারে একই সাথে। যদিও সালাউদ্দিন লাবলু এবং আজিজুল হাকিম আমার ছোট ভাইয়ের ক্লাস ফ্রেন্ড, কিন্তু পরিশেষে যেটা দেখা গেল ঢাকায় আসার পরে যে আমার সাথেই তাদের ঘনিষ্ঠতা খুব বেড়ে গেল, এবং আমি কিন্তু এখনো তাদের সাথে সম্পৃক্ত আছি এবং আমার সাথে নিয়মিত যোগাযোগ আছে। অর্থাৎ এই তিন পরিবারের মধ্যে, আপনাদের এই তিন পরিবারের মধ্যে কিন্তু দারুণ একটা সখ্যতা আমি খুঁজে পেয়েছি। এই সখ্যতার কারণে কিন্তু সালাউদ্দিন লাবলু বা আজিজুল হাকিম ভাই আপনার খুব কাছের মানুষ, আমাদেরও কাছের মানুষ। তো তারপরের গল্পটা হচ্ছে কলেজ জীবনে আপনি এসে। হ্যাঁ, তারপরে আমি আসলাম, রংপুর থেকে আসলাম রাজধানী ঢাকায়। এবং রাজধানী ঢাকায় আসার পরেই আমি আমার বড় বোন এবং বড় বোনের যিনি স্বামী, উনি একজন বিখ্যাত মানুষ এবং বাংলাদেশের একজন জনপ্রিয় গীতিকার, এবং বিখ্যাত একটি গান তার আছে, অনেক বিখ্যাত গান আছে, সালাম সালাম হাজার সালাম, এই ফজলে কোদা সাহেব। হ্যাঁ, প্রখ্যাত গীতিকার এবং তার অসংখ্য অনেক জনপ্রিয় গান আছে। হ্যাঁ, সবচেয়ে বড় বোনের স্বামী উনি। এবং আমার এই ভগ্নিপতির কারণে কিন্তু আমি বাংলাদেশ বেতারে ঢুকি। এবং বাংলাদেশ বেতারের গল্প একটু শুনবো। তো জুবায়ের ভাই, এই ফাঁকে আমি একটুখানি আপনার একটা কবিতা, আপনি তো অনেক নিজেও কবিতা লেখেন, নিজেও ভালো আবৃত্তি করেন। হ্যাঁ, কবিতা লিখতে হয়। কবিতার জন্য কে লেখায় আমাকে? কবিতার যখন ভাবগুলো আসে তখন আমাকে লিখতে হয়। তা আমি, আমাদের ইংরেজি নববর্ষ চলছে, এবং এই ফাঁকে আমি ইংরেজি নববর্ষ 2021-এর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং সবাই আমরা খুব ইতিবাচক থাকবো এবং আমরা খুব প্রাণবন্ত থাকবো। এখন কিন্তু সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও একটি মহামারী চলছে, করোনা। এই করোনার কিন্তু আমরা অলরেডি কিন্তু বিশ্ব সমাজ ব্যবস্থা, বিভিন্ন দেশ কিন্তু ভ্যাকসিন আবিষ্কার করেছেন, কিন্তু আস্তে আস্তে সেটা আমাদের দেশেও আসবে। আমরা আশা করছি আগামী মাসে আমরা সেই ভ্যাকসিনটি পেয়ে যাব। কিন্তু এই মহামারীতে সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন থাকতে হবে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের মাস্ক পরতে হবে এবং আমাদের সামাজিক দূরত্বটা মেনে চলতে হবে। কারণ সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা যেটি গ্রহণ করা প্রয়োজন, অবশ্যই সরকারি যে স্বাস্থ্য বিধিগুলো আছে এগুলো যদি আমরা আন্তরিকভাবে মেনে চলি, তাহলে আমাদের বিশ্বাস এবং আমাদের একটা যে আশার কথা, যে আমাদের কিন্তু মৃত্যু হার ততখানি বৃদ্ধি পায়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী, বঙ্গবন্ধু কন্যা, তার একেবারে সুতীক্ষ্ণ নেতৃত্বে, সজাগ নেতৃত্বে, পদক্ষেপের কারণে কিন্তু মৃত্যু হার অনেক কম, অন্যান্য দেশের তুলনায় অনেক কম। হ্যাঁ, অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমাদের দেশে সংক্রমণও কম এবং মৃত্যু হারও কিন্তু কম। তথাপিও কিন্তু আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আসলে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবেসে আমাদেরকে সবসময় খুব পজিটিভ থাকতে হবে এবং আপনার মধ্যে এবং রোদের মধ্যে থাকতে হবে। এবং যারা দেখা যাচ্ছে যারা ম্যানুয়াল পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে, রোদের মধ্যে থাকে এবং শরীরে ঘাম ঝরাতে পারে, তাদের কিন্তু সংক্রমণ অনেক কম। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আমি সবাইকে সচেতন থাকতে বলবো। এবং আমি একটা কথা বলি জুবায়ের ভাই, আজকে আমি যখন বেতারে প্রবেশ করছিলাম তখন দেখলাম একজনকে খালি গায়ে রোদের ভেতর বসে আছেন উনি। হ্যাঁ, গায়ে কিন্তু সরিষার তেল লাগানো, খালি গায়ে বসে আছেন। এটি কিন্তু অনেক ভালো একটা দিক। হ্যাঁ, ভীষণ ভালো দিক। মানে রোদের মধ্যে, রোদ হলো ভিটামিন ডি, এবং ভিটামিন ডি এর কিন্তু সেরকম কোনো ওষুধ নাই, এবং সবচেয়ে ভালো যেটা উপাদান হলো যে রোদ। এই রোদটা আপনি যতক্ষণ আপনার শরীরে লাগাবেন ততক্ষণ কিন্তু আপনার মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওটা কিন্তু বৃদ্ধি পাবে। এবং এই জন্য কিন্তু আমাদের রোদের মধ্যে থাকতে হবে এবং ম্যানুয়াল পরিশ্রম করতে হবে, শারীরিক কায়িক পরিশ্রম করতে হবে। তাহলে কিন্তু এই সংক্রমণটা অনেক কমে যাবে এবং করোনাকে আমরা প্রতিরোধ করতে পারবো হয়তো। হ্যাঁ, ওই আবার ফিরে আসি আপনার সেই আবৃত্তি করার কথা ছিল আর কি।
হ্যাঁ, আবৃত্তি একটা করবো। আমি ইংরেজি নববর্ষে আমি একটা বাংলা নববর্ষের একটা কবিতা আমার লেখা, ওই কবিতাটি একটু পাঠ করি। বাংলা নববর্ষ সবচেয়ে বড় হর্ষ, গভীর এক মেলা, মনের মতো খেলা। বাংলা নববর্ষ সবচেয়ে বড় হর্ষ, বাংলা নববর্ষে গাছে নতুন পাতা, শিশুর হাতে হাতে সবুজ রঙের খাতা। নতুন পাতায় নতুন কিছু কথা, নতুন খাতায় পাই যেন অপরতা। বাংলা নববর্ষে জীবন জয়ের আশা, সবার মনে থাক স্নেহ ভালোবাসা। নতুন আশার নতুন একটা গান, নতুন গানে জড়িয়ে থাকুক প্রাণ। বাংলা নববর্ষ নতুন আকাশ হোক, নতুন রঙে মাতুক মর্তলোক। বাংলা নববর্ষ সবচেয়ে বড় হর্ষ, বাংলা নববর্ষ সবচেয়ে মজার বই, সারা বছর সেই আশাতেই রই। মানে এই যে অনেক মজার ধন্যবাদ, বই। ভীষণ ভালো লাগলো জুবের ভাই। একটা কথা আমি একটু জানতে চাই, কবিতা বলেন। লেখার ক্ষেত্রে কোন ধরনের কবিতা লিখতে আপনি বেশি ভালোবাসেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে জীবন নজরুল হ্যাঁ, আমি আসলে জীবনকে নিয়ে মানে কাব্য লিখতে চাই। হ্যাঁ, হুম, জীবন তো বিচিত্র একটি বিষয়, এবং হুম, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমার মানে কবিতা আছে। যেমন হুম, বাংলা নববর্ষ, মানুষের জীবন, মানুষের দুঃখ, হুম, মানুষের আনন্দ। হুম, তারপর হুম, আমার এমনও লেখা আছে যে খেলা নিয়ে লেখা আছে, হুম, খেলাধুলা নিয়ে আমার মানে কাব্য আছে। তারপর আমার হুম, প্রিয় ক্রিকেটার, আমি আমি ক্রিকেট খেলা খুবই পছন্দ করি, হুম, সচিন টেন্ডুলকার, তাকে নিয়ে হুম, আমার হুম, কাব্য আছে। হুম, হুম। হুম, হুম, এরকম বিচিত্র কবিতা আছে যে আসলে কবিতা যে কিভাবে তৈরি হয়, যেমন আধুনিক আমাদের আমাদের দেশের একজন অন্যতম প্রধান আধুনিক কবি শামসুর রহমান বলেছেন যে কবিতার আসলে কোনো সংজ্ঞা আজ পর্যন্ত সেইভাবে কিন্তু আবিষ্কৃত হয়নি। হুম, জানেন না যে কোনো কবি কিন্তু জানেন না যে কবিতা আসলে কিভাবে আসে। আসলে কবিতা কখনো কখনো মনে হয় যে কবিতা যেন আমার উপর ভেতর থেকেই আমি একটা দৃশ্য দেখলাম, একটা মানুষ দেখলাম, কিংবা একটা ছোট্ট একটা ঘটনা দেখলাম যেটা আমার মনে একটা দাগ কেটে গেল। যেমন হুম, একটি মানে উদাহরণ দিই। আমি একবার রেডিওতে, আমাদের হুম, রেডিওর বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ হুম, একটা খুব প্রখর একটা মেয়ে, খুব শানিত হুম, একটা তরুণী একটা মেয়ে, মানে সে হুম, হিল টিল পরা এবং খুব হুম, সুন্দরী দেখতে। তো হুম, সে আমার সামনে দিয়ে যাচ্ছে। তারপর আমি তার দিকে তাকালাম, এবং সে আমার দিকে খুব তীর্যক ভাবে একটা চোখের দৃষ্টি দিল। তার তার যে এই চোখের দৃষ্টিটা, এটা হুম, আমার কাছে মনে হলো যে পুরনো একটা প্রাচীন বাড়ির একটি লম্বা একটা বারান্দা। হুম। আমার কাছে হুম, কেন যেন মনে হলো যে তার তাকিয়ে থাকাটা, এবং সেই তাকিয়ে থাকাটা নিয়েই কিন্তু আমি স্টুডিওতে, তখন আমার ডিউটি ছিল, আমি স্টুডিওতে এসে আমার ডায়েরিতে, আমার ব্যাগে সবসময় ডায়েরি থাকে, ডায়েরিটা হুম, বের করে আমি একটা তাৎক্ষণিকভাবে আমার একটা কবিতা লিখলাম, মানে হুম, 8-10 লাইন। এই যে একটা হুম। কবিতা সৃষ্টি হয়ে গেল, একটি মেয়ের আসলে একটি কাব্য। মূল ব্যাপারটা হলো কি জোহর ভাই, ওই যে আমরা বলি না, কবিদের কিন্তু একটা অন্তর্দৃষ্টি থাকে প্রত্যেক কবিদের হয়তো মাঝে, তাই না? সে হয়তো বা অন্তর্দৃষ্টি দিয়ে কিন্তু তারা অনেক কিছু দেখতে পারে। যেমন করে মেয়েটির মুখ দেখে আপনি একটি বারান্দার কথা চিন্তা করেছেন। হ্যাঁ, একটু একটা একটু প্রাচীন একটু বাড়ি। অন্যভাবে বলি। হ্যাঁ, হুম। হ্যাঁ। প্রেমের কবিতা কি আপনাকে টানে না? প্রেমের কবিতা লিখতে ভালোবাসেন না? অবশ্যই প্রেম তো মানুষের মৌলিক বিষয়। মানুষের জীবন। না, আমি মনে করেছিলাম যে আপনার জীবনে মনে হয় প্রেম ট্রেম নেই। হুম। না, আমি আমি বিয়ে করেছি প্রেম করে। প্রেম করে বিয়ে করেছিল। আচ্ছা, বিয়ের ঘটনা অবশ্যই। পরে শুনবো বিয়ের ঘটনা। ওই ওই যে আপনি আসলেন ঢাকাতে ভার্সিটি শেষ করে, সেই রেডিওর আঙিনায় আপনি পা রাখলেন। হ্যাঁ, ফজলি হ্যাঁ। কোদার সাহেব আপনাকে রেডিওতে ঢুকলেন। কত সালে এটা, সালটা একটু জানতে চাই। না, আমি প্রথমে রেডিওতে ঢুকি রংপুর বেতারে, সেটা 1976 সালে। তখন 1976 সালে। ফজলুল সাহেব রংপুরে গিয়েছিলেন, হ্যাঁ, একটা ট্যুরে, একটা অফিসিয়াল ট্যুরে। উনি তখন বাংলাদেশের বেতারের যে প্রকাশনা অধিদপ্তর আছে, যে পত্রিকা হুম, বের হয়, বেতার বাংলা, ওটার হুম, উনি কিন্তু প্রথম স্বাধীনতার পরে প্রথম সম্পাদক ছিলেন। হ্যাঁ। তা হুম, উনি, শহীদুল ইসলাম এবং মলয় কুমার গাঙ্গুলি, এই হুম, তিনজন, তারা রংপুরে একটা ট্যুরে গেছিলেন। ট্যুরে গিয়ে হুম, ওনারা রেস্ট হাউসে উঠলেন। তখন হুম, তারপরে উনি উনি আসলেন আমাদের বাসায়। হুম, এসে তখন আমি তাকে বললাম, তখন আমি ম্যাট্রিক পাস করেছি, হুম, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। হুম। হুম, তখন হুম, আমি আমার ভগ্নিপতিকে বললাম যে দুলা ভাই, আমার তো রেডিওতে কাজ করার খুব
ইচ্ছা। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি রংপুর বেতারে যে আরডি ছিলেন ইব্রাহিম আখম তখন ছিলেন, আমাদের শফিক কামাল, হ্যাঁ শফিক কামাল তার পিতা। তাই ইব্রাহিম বলছে তুই ইব্রাহিম আখমদের সাথে যে বলবি বলবি আমার কথা, আমি ফোনে বলে দেবো। তারপরে আমি গেলাম ইব্রাহিম আখমদের সাথে। তারপরে উনি একটা বিশেষ মানে বিশেষ কণ্ঠস্বর পরীক্ষা দিতে হয় আমাদের, কণ্ঠস্বর স্পেশাল অডিশন যেটা বলা হয়, তাই না? হ্যাঁ স্পেশাল অডিশন। বলতে যে ঠিক আছে ফজলে খোদার সাহেব তো ফোন করেছিল, ফজলে খোদার তুমি আত্মীয় আর তুমি তো খুব ছোট, তুমি এখন কি করবে? আমি বলছি আমার অ্যানাউন্সমেন্ট করার খুব ইচ্ছা। বলছে ঠিক আছে তুমি একটা তাহলে অডিশন দাও। তাহলে হ্যাঁ ঠিক আছে অডিশন দেব। ওই তাৎক্ষণিক ভাবে একটা অডিশন নিয়ে আমার নিলেন। অডিশন নিয়ে উনি বললেন হ্যাঁ ঠিক আছে মোটামুটি চলে, অসুবিধা নেই, একটু ইম্যাচিউর ভয়েস। তখন তো আমি ইন্টারভিউতে বলি, বলে তরুণ কণ্ঠ শুরু করো। হ্যাঁ ছাত্রছাত্রীদের একটা অনুষ্ঠান ছিল, তরুণ কণ্ঠটা শুরু করলাম। তারপর করে আমাকে তারপরে মাস থেকে মনে হয় আমাকে নর্মাল অ্যানাউন্সমেন্টে দিল। তার রংপুরে আমি 1 বছর ছিলাম, 77 সালে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসলাম। চমৎকার। হ্যাঁ, তো ঢাকায় এসে আপনি প্রথম কোথায় কাজ শুরু করলেন? প্রথম আমি বাংলাদেশ বেতার ঢাকায় ঢুকলাম, আমার স্বপ্নের একটি জায়গা। কারণ এই বেতারে আমার অনেক প্রিয় অ্যানাউন্সার, কারণ আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট শিখেছি, আমি কোনো কারো কাছে শিখিনি, কিন্তু আমি কিন্তু উপস্থাপনা শুনে শুনে আমি অ্যানাউন্সমেন্টে আসার ইচ্ছাটা আমার জাগ্রত হয়েছে। আমি মূলত আমি রেডিও শুনতাম, আমার বাবা খুব রেডিও শুনতেন। আমি মূলত শুনতাম আকাশবাণী কলকাতা। তখন আকাশবাণী কলকাতা তো ক্লিয়ার শোনা যেত রংপুর থেকে। ওখানে পার্থ ঘোষ, মিহির বন্দ্যোপাধ্যায়, এই দুজন অ্যানাউন্সমেন্ট আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম, ভীষণ ভালো লাগতো। ঠিক কথা বলছেন জুবাইর ভাই। হ্যাঁ জুবাইর ভাই, আমি কিন্তু ছোটবেলায় পার্থ ঘোষ এবং ছন্দা সেন, এই দুজনকে আমার খুব প্রিয়। আমি ছন্দা সেনের অ্যানাউন্সমেন্ট আমার এত বেশি ভালো লাগতো, পার্থ ঘোষের অ্যানাউন্সমেন্ট তো ভালো লাগতো। আমিও কিন্তু অ্যানাউন্সমেন্টে তাদের কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি আর কি। হ্যাঁ আপনার 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 ইয়েটা খুব ভালো, আপনার কণ্ঠ তো খুব সুন্দর, একটা রিচ কণ্ঠ আপনার। তারপরে আর বাংলাদেশ বেতার ঢাকার আমার প্রিয় অ্যানাউন্সার ছিলেন হলো আখতার হোসেন। হ্যাঁ এখন উনি যুক্তরাষ্ট্রে থাকেন, ওনার অনেক বয়স হয়ে গেছে, উনি আমার অনেক সিনিয়র এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ। তা উনার কাছে আমি চিঠি লিখতাম, তা উনি তো মানে চিঠির উত্তর দিতেন না, ওনার স্ত্রী চিঠির উত্তর দিতেন। তা আমি প্রথম যেদিন রেডিও ঢুকেই আমি কমার্শিয়ালের, উনি তখন কমার্শিয়ালে অ্যানাউন্সমেন্ট করেন, কমার্শিয়ালের ডিউটি রুমে ঢুকলাম, ঢুকে দেখে যে একজন লোক বসা আছে, তার ডিউটি অফিসার। তার ডিউটি অফিসারকে বললাম যে আখতার হোসেন কি কোথায় আছেন? বলছে এ তো আখতার হোসেন। দেখুন না আমি দেখি পাশে একজন ফোনে কথা বলছেন। তা আখতার হোসেন আমাদের শর্ট করে তাকালো, তাকে বলছে তুমি কি রংপুর থেকে আসছো? আমি বলছি হ্যাঁ আখতার ভাই, আমি রংপুর থেকে আসছি, জুবায়ের মাহমুদ আমার নাম। আরে তুমি জুবায়ের মাহমুদ, এসে উঠে তো আমাদের জড়ায় ধরলো, জড়ায় ধরলো, ক্যান্টিনে চলো। ক্যান্টিনে যে তারপর স্টুডিওতে নিয়ে আসলো, এসে হেনা কবির লিজেন্ড অ্যানাউন্সার আমাদের হেনা কবির। এই দুজনের কথা একটু না বললেন নয়। আখতার হোসেন কিন্তু কমার্শিয়াল সার্ভিসের একদম প্রথম ফাউন্ডার। আরেকজন হেনা কবির হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের প্রথম ঘোষিকা যাকে বলা হয়, প্রথম অ্যানাউন্সমেন্ট কিন্তু হেনা কবির করে। এবং হেনা কবিরের মাধ্যমে আমরা যে অ্যানাউন্সমেন্ট যে কত বড় একটি বিষয়, এবং এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি হেনা কবিরকে লিখে। আসলে বাংলাদেশ যে কোনো বেতারের যে উপস্থাপনার কাজটা কিন্তু খুব ছোট ছোট কথা বলি আমরা, কিন্তু খুব ছোট ছোট কথাগুলো খুব আকর্ষণীয় ভাবে বলা এবং মানুষকে কাছে টেনে আনা, এই যে বিষয়টা, আমার কোনো ছবি দেখা যাচ্ছে না, আমার শুধু কণ্ঠ দিয়ে তাকে আকর্ষিত করতে হবে, এই বিষয়টা কিন্তু খুব সহজসাধ্য নয়। বিষয়টা কিন্তু অনেক পরিমিতি বোধ লাগে। এখানে কিন্তু সৃজনশীলতা আছে, আমি কতখানি কথা বলতে পারবো, কতখানি আমার একটা শ্রোতা গ্রহণ করবে, বেশিও বলা যাবে না, খুব কমও বলা যাবে না, এই মাত্রা জ্ঞানটা কিন্তু থাকতে হবে। আর অবশ্যই অবধারিত হবে যিনি উপস্থাপনা করবেন তার কণ্ঠটি কিন্তু শুনতে ভালো লাগতে হবে। কণ্ঠে কিন্তু একটা সুর থাকতে হবে, তার কণ্ঠে একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। একটা ব্যাপার খেয়াল করেছেন জুবাইর ভাই, হেনা কবির যখন অ্যানাউন্সমেন্ট করতেন, ওনার 70 আপ হয়ে গিয়েছিলেন,
তারপরেও তার কণ্ঠ হ্যাঁ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। উনি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে জিজ্ঞেস করতেন। আমি অনেক ডিউটি করেছি, মৃত্যুর আগেও তার সঙ্গে আমি ডিউটি করেছি, যে নজরুল অ্যানাউন্সমেন্ট ঠিক আছে তো, চিন্তা করে রাখো। হ্যাঁ হ্যাঁ এত আসলে মানে সচেতন। মানে তৃপ্ত হতেন না, উনি তৃপ্ত হুম হতেন না। হ্যাঁ হুম আসলে যারা খুব যথার্থভাবে সৃজনশীল মানুষ, তারা কিন্তু হুম কখনো তৃপ্ত হয় না, তাদের হুম তৃপ্তি কিন্তু বেড়েই যায়। এবং আমি হেনাবাকে কখনোই দেখিনি যে কোনো অ্যানাউন্সমেন্ট, আমাদের এখনকার অনেক অ্যানাউন্সারদের আমি দেখি যে তারা একটা কোনো বড় অ্যানাউন্সমেন্ট আসলে ওটা এড়িয়ে যেতে চায়। কিন্তু হেনাবাকে আমি দেখেছি যত বড় হুম অ্যানাউন্সমেন্ট হোক, এবং উনি হুম কিন্তু সেটাকে প্রথম দিতেন, উনি প্রথম যেই হুম হাতে পেতেন তখনই বলতে আমি এটা দেবো, আমি এটা দেবো, হ্যাঁ হুম আমি এটা হুম দেবো, এবং হুম প্রথম উনি দিতেন। হুম আমি হুম কোনোদিন দেখিনি যে অ্যানাউন্সমেন্টটাকে এড়িয়ে চলে যাওয়া। মানে হুম। মানে কি, উনি এই পেশাটাকে উনি খুব আন্তরিকভাবে ভালোবাসতেন। আসলে শ্রদ্ধা আমাদের, করতেন, আমার কাছে যেটা ভালোবাসতেন এবং মনে হয়, শ্রদ্ধাও করতেন। হ্যাঁ। হ্যাঁ শ্রদ্ধাও একটা থাকতে ব্যাপার, হয়, ভালোবাসার হ্যাঁ, মধ্যে একটু শ্রদ্ধা থাকতে হয়। হ্যাঁ জোহরের গল্প তো অনেক হবে। তো আপনি বলেছেন যে আমার জীবনের প্রথম প্রেম আমার সহধর্মিণী। এটা কিন্তু আমি মেনে নিতে না, পারলাম না, প্রথম কারণ প্রেম আমার সহধর্মিণী এটা এটা প্রেম, অনেক প্রেম এটা এটা আছে এটা সেই প্রেমের। এটা বললে হ্যাঁ, ভুল হবে। হ্যাঁ না, এই সেই প্রথম প্রেমের প্রেম গল্প শুনবো সহধর্মিণী। একটু পরে। একটা কবিতা একটু শুনতে চাই এখন। তাহলে একটা প্রেমের কবিতা বলি। হ্যাঁ হ্যাঁ, হতে প্রেমের পারে, একটা কবিতা প্রেমের পড়ি। কবিতা, হ্যাঁ। হ্যাঁ একটা হুম ছোট্ট হুম, হতে প্রেমের পারে। কবিতা। হুম হুম কবিতার নাম হলো জয় ভালোবাসা। হুম ভালোবাসা এমন হওয়া উচিত কাক মারা গেলে কাকের মতন। ভালোবাসা এমন হওয়া উচিত সুযোগ পেলে চোরের মতন। ভালোবাসা এমন হওয়া উচিত হুম। হারিয়ে গেলে মায়ের মতন। ভালোবাসা এমন হওয়া উচিত বাড়ন্ত মেয়ের দেহের মতন। আসলে ভালোবাসাটা এরকম বাহ, হওয়া উচিত। হ্যাঁ বাহ, ও অসম্ভব, অসম্ভব সুন্দর কবিতা, ভীষণ ভালো লাগলো। জুবার ভাই, ওই মিতা হুম ভাবির আপনার সহধর্মিণী মিতা ভাবি প্রসঙ্গে একটু জানতে চাই, কিভাবে আপনার সঙ্গে মিতা ভাবির পরিচয় হলো? আচ্ছা, হ্যাঁ মিতা মাহমুদ সেও কিন্তু বাংলাদেশ বেতারের একজন উপস্থাপিকা। হুম হুম, এবং সে বিজ্ঞাপন জগতেও বেশ ভালো কাজ করে, ডাবিং টাবিং হুম, করে, তার নাটকও করেন, কণ্ঠটাও খুব আমি সুন্দর। নাটকও করেন, হ্যাঁ। হুম হুম, আবৃত্তি করেন, এবং হুম তার কণ্ঠটাও একেবারে ভেজা ভেজা একটা কণ্ঠ, হুম মেঘলা হুম, ভেজা ভেজা অবশ্যই। কণ্ঠ। ভাবিও কিন্তু বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন। হ্যাঁ আমার অনেক। বউ খুব মানে একটু একটু এক্সট্রিমিস্ট, কিন্তু উনি খুব ভালো রান্নাও করেন। হুম 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 তা হুম হুম ওর সাথে আমার প্রথম পরিচয় হলো যে আমি কিন্তু গ্রুপ থিয়েটার করতাম, আমি আরণ্যক নাট্য দলের একজন সদস্য। আমি হুম তা সেই আমাদের তখন রিহার্সাল হতো হলো টিএসসিতে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। হুম হুম পড়ি আর কি, পড়ি, আমার শেষ বর্ষে আছি, আমার অনার্স কমপ্লিট হুম হয়ে গেছে, মাস্টার্স এর ফাইনাল ইয়ারে। তখন হুম ওখানে আমি আরণ্যক করতাম। আরণ্যকের ওখানে রিহার্সাল হতো। তো হুম রিহার্সালে আর আমার এক বন্ধু ছিল তরঙ্গ আনোয়ার, এই হুম। সমুদ্রগুপ্ত কবি আছেন না, তরঙ্গ, হ্যাঁ আমি চিনি তো, হ্যাঁ, তরঙ্গ। হুম সমুদ্রগুপ্ত কবির ছোট ভাই তরঙ্গ আনোয়ার, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওরও একটা নাট্য গ্রুপ ছিল। তা ওই হুম নাট্য গ্রুপে আমার ওই ওয়াইফের বড় বোন কবিতা, হুম কবিতা হলো হুম হুম। ফিল্মের নায়িকা ছিল হ্যাঁ হ্যাঁ, তখন। চলচ্চিত্রে সেও কিন্তু নামকরা একজন হ্যাঁ চলচ্চিত্র হ্যাঁ অভিনেত্রী, কবিতা, হ্যাঁ। তখন কবিতা এবং তার বোন মিতা কখনো কখনো টিএসসি তে আসতো, তাই তরঙ্গের হুম মাধ্যমে কবিতার সাথে আমার একটা সম্পর্ক হলো, পরিচয় হলো। তো আমরা হুম আড্ডা আড্ডা টাড্ডা মারতাম। হুম হুম তখন সেখানে তো মিতাও আসতো। মিতা মানে খুব কম কথা বলতো। হুম হুম তারপরে তখন হুম আমরা বাংলা একাডেমির মেলায় খুব আড্ডা মারতাম, তখন বাংলা একাডেমি মেলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তখন আমার প্রথম মনে হয় না প্রথম বই বেরিয়েছে কিনা, হ্যাঁ আমার মনে হয় প্রথম বই একটা বেরিয়েছে তখন, ঘাম নামে একটা কবিতার বই বেরিয়েছে। হুম তখন হুম আমরা তখন প্রত্যেকদিনই যাই মাঠে, যে বইটি বিক্রি করি তখন আমরা। হুম তখন হুম সেইখানে একদিন যখন মেলাটা শেষ হয়ে গেল রাত হুম 9টায়, তারপর আমরা সবাই মিলে টি স্টলে বসলাম। টি হুম স্টলে বসে আমরা চা খাচ্ছি, তখন আমার হুম পাশেই বসছে আমার স্ত্রী তখন মিতা, তার পাশে হুম বসেছে তার বড় বোন কবিতা, তার পাশে আমার হুম বন্ধু তরঙ্গ, হুম আরো ওদের গ্রুপের আরো অনেক ছেলে পেলে। বসে আমরা হুম রং চা খাচ্ছি। হুম রং চা খেতে খেতে তা আমি করলাম কি, ও এর আগে তখন আমরা ওই যে ফুচকা আছে না, ফুচকা, হুম 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 ফুচকা হুম ফুচকা খেয়েছি, ফুচকার কি একটা হুম ওই যে রস থাকে না, টক হুম রস, হুম 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 টক রসটা আমি করলাম কি, আমার ওই
চায়ের সাথে মিক্স করে দিয়েছে। চায়ের সাথে মিক্স করে দিয়ে আমি একটু চুমুক দিয়ে বলছি যে দারুণ টেস্ট হয়েছে। তখন মিতা আমার সাইডে তো বসা, সে তখন বলছে পাগল কোথাকার। আমি বললাম যে মিতা তুমি এটা খেয়ে দেখো, হেভি টেস্ট। এগুলো পাগল ছাগলরাই খায়। তারপর কিছুক্ষণ পরে তো এই জিনিসটা আমার কবিতা তখন কবিতাকে ফলো করতেছে কিন্তু, হ্যাঁ, সে কিছুক্ষণ পর দেখে মিতা আমার ওই চায়ের মধ্যে মানে কিছু অংশ চা ছিল, ওই চাটা সে ঢক করে খেয়ে ঢক করে খেয়ে। তখন আমি ব্যাপারটা আর মানে কবিতা এটা লক্ষ্য করেছে, আমার বন্ধু তরঙ্গ সবার অলক্ষ্যে হৃদয়ের একটা টান, সেটা হৃদয়ের একটা টান। হ্যাঁ, তখন কবিতা বলতে, এই কিরে মিতা তুই তো জুবায়ের ভাইয়ের এটো চা তুই খেয়ে ফেললি। তখন তরঙ্গ আমার বন্ধু, হ্যাঁ এটা তো সিরিয়াস ব্যাপার, ভেরি গুড ভেরি গুড। প্রথম পরিবারে তার সাথে এইভাবে, কারণ মিতা একটু কম কথা বলতো তো, টুকটাক কথা বলতো। তারপরে আড্ডা দিলেন আপনারা, আড্ডা দিয়ে তো যে যার বাড়ি ফিরে গেলেন, তাই না? তারপরে এই ঘটনাটা নিয়ে আমার একটা কাব্য আছে। এই ঘটনা আমি একটা ব্যাপারে জানতে যাচ্ছিলাম যে আড্ডা দিয়ে যখন কবিতা তো মিতা ভাইকে নিয়ে চলে গেল বাড়িতে, আপনি আপনার বাড়িতে চলে আসলেন, তাই না? রাত্রেবেলা ঘুমোতে যাবার আগে আপনি কি কখনো মিতা ভাইকে নিয়ে কল্পনা করেছিলেন? কবিতা লিখেছি সেদিন রাত্রে, যে একটা কবিতা লিখলাম, লাজুক সাঁকো কবিতার নাম, লাজুক সাঁকো একটা কবিতা লিখলাম। এবং আমার ওয়াইফ আবার খুব 5 ফিট 6 ইঞ্চি লম্বা, তো 5 ফিট 6 ইঞ্চি লম্বা এবং কোন স্লিম ফিগার এবং খুব কম স্বাস্থ্য এবং খুব অ্যাট্রাকটিভ। আমার বউ কিন্তু খুব অ্যাট্রাকটিভ ছিল তখন, এখন তো সে অসুস্থ, এখন ডায়াবেটিস হয়ে একটু বাল্কি হয়ে গেছে। আমি দেখেছি। হ্যাঁ, আপনি তো নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, যখন আমি বিয়ে করি 87 সালে, যখন বিয়ে করি তখন কিন্তু সে অন্যরকম ছিল। হ্যাঁ, অন্যরকম। এবং ও আমার কবিতা যে জ্যাঠাস এবং মিতা যখন মনে করেন টিএসসি তে রিক্সা থেকে নামতো, সমস্ত ছেলে মেয়ে টিএসসি তে যে আড্ডা মারতো, বৃষ্টিতে কিন্তু সব ওর দিকে যেত, মানে ওদের দিকে। হ্যাঁ, মানে তারা যখন দুজন নামতো মনে হতো যে দুইটা রাজহাঁস নামলো। দুইটা রাজহাঁস নামলো। আর আবার জ্যাঠাস কবিতা তো ফিল্মের নায়িকা, সে তো সুন্দরী। হ্যাঁ, সে চেহারাটা অন্যরকম। আর আমার বউয়ের চেহারাটা আমার কাছে যেটা মনে হয়, ওর সৌন্দর্যটা একটু ক্লাসিক পর্যায়ের সৌন্দর্য, এরকম মানে চেহারা একটু কম কিন্তু অন্যরকম, আস্তে আস্তে ভালো লাগে। মানে কিছু কিছু চেহারা আছে না খুব ক্লাসিক, এটা আস্তে আস্তে ভালো লাগে। এবং যে জিনিসগুলো আস্তে আস্তে ভালো লাগে সেই জিনিসগুলো কিন্তু খুব টেকসই হয়। আর যে জিনিসগুলো তাৎক্ষণিক ভাবে ভালো লেগে গেছে, তাৎক্ষণিক ভাবে আমি ভুলেও যেতে পারি। একটা ব্যাপার, ওই যে প্রথম দেখা, সে তো অনেক আগের ব্যাপার। তো ওই সময় কি আপনি কোনো চিঠি টিঠি লিখেছিলেন মিতা ভাবিকে, মনে পড়ে আপনার? না, চিঠি লেখা হয়নি, কারণ তারপরে কবিতা ওই মিতাকে নিয়ে যতদিন আমার রেডিওতে ডিউটি থাকতো, প্রত্যেকদিনই প্রায় সন্ধ্যার সময় সে তার বোনকে নিয়ে রেডিওতে চলে আসতো। তখন আমরা শাহবাগে আমরা কাজ করি, তাই না? এবং মনে করেন তারপরে ওই ঘটনার পরে, ওই যে চা খাওয়ার পরে আমার বন্ধু যে তরঙ্গ আনা হয়, সে আবার আমার যে জ্যাঠাসের খুব ঘনিষ্ঠ, তাকে ডাইরেক্ট যে সে প্রপোজাল দিয়েছে এরকম জুবাইরের সাথে মানে মিতার বিয়েটা হতে হবে। তখন কবিতাও তো খুব খুশি, কবিতা শুনল, হ্যাঁ আমারও তো খুব ইচ্ছা যে জুবাইর ভাইয়ের সাথে মানে আমার বোনের বিয়ে হোক। তখন ওরা যে ডাইরেক্ট বললো, প্রপোজাল দিল ওর মিতার কাছে, তখন মিতা কিন্তু সহজে কিন্তু রাজি হয়নি। সে কিন্তু বলেছিল যে আমাকে 1 বছর সময় দিতে হবে। 1 বছর সময় চেয়েছে। হ্যাঁ, 1 বছর সময়। তারপরে মানে কবিতা যেটা করলো যে প্রতিদিনই আমার ডিউটি থাকলে মানে মিতাকে নিয়ে আসতো আমাদের রেডিওতে, এসে ওই জায়গায় আড্ডা মারত। তা আমাদের রেডিওতে একটা ওই সন্ধ্যার পরে আসতো, তো তা ওইখানে একটা ওই বারান্দার মতন আছে, মানে একটা সাইডে দোতলায়, ওই দোতলায় এসে আমি আর মিতা গল্প করতাম। মনে করেন এই গল্প, ওই যে গল্প না, ওই যে তখন যে গল্প করতেন, ওই গল্পের বিষয়বস্তু কি ছিল?
তখন যে কতটা বিষয়বস্তু যে এরকম যে বলতাম যে তুমি তুমি তো খুব সুন্দর, তোমার মানে ফিগারটা সুন্দর, তুমি রান্না করো ভালো, হ্যাঁ তোমার চোখ আমি এটা দুটো খুব সুন্দর, তাই না? তোমার হাসিটা হ্যাঁ সুন্দর, বুঝলেন না? হ্যাঁ, হাসিটা সুন্দর, তোমার কথা মেয়েদেরকে সুন্দর। আয়ত্তে আনার জন্য যত রকম ভাবে বলা যায় আর কি, ঠিক ততবার হ্যাঁ, আপনি প্রয়োগ এবং করতেন তার আর কি, চোখ, মোটামুটি, তাই না? হ্যাঁ, চোখ দুটো খুব সুন্দর ছিল। হুম, হ্যাঁ, এবং হুম, আমি যখন বিয়ে করি বুঝছেন, আমার হুম, যখন বিয়ে হয় এবং আমি এপ্রিল মাসে বিয়ে করলাম, হ্যাঁ এটা ফেব্রুয়ারির ঘটনা তো, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল মনে কর 3 মাসের মাথায় আমি তাকে বিয়ে করলাম। হুম, হুম, বিয়ে করে হুম, ফেললাম, বিয়ে হুম, করে হুম, ফেললাম হুম, এবং সেটা মানে রাজি হয়ে গেল। এবং সেই হুম, বিয়ের পরে আমার বাবা কিন্তু খুব একটা রাজি ছিলেন না। কারণ হলো আমার বাবা তো শিক্ষক মানুষ ছিলেন, আর হুম, সে বলতেছে না তুই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা ছেলে, তুই আর আমার মিতা তখন ইন্টারমিডিয়েটে পড়ে। হুম, বলছে এটা ইন্টারমিডিয়েটে পড়ে, এটা তো বিয়ে হতে পারে না। হুম, 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 তার প্ল্যান, হুম, তার ইচ্ছা হলো যে মিনিমাম গ্রাজুয়েট হতে হবে। হ্যাঁ, হুম, হুম, তার হুম, তার ছেলের বউয়ের। তখন হুম, এটা নিয়ে একটা সমস্যা পড়ে গেলাম। তো সে তো কোনোভাবেই রাজি হয় না আমার বাবা। হুম, হুম, তারপরে আমি তো বলতে দিতেন, তখন আমি ফজলে খোদা সাহেব তখন আসলেন। ফজলে খোদা হুম, সাহেব আমার সাথে খুব বন্ধুর মতো সম্পর্ক ছিল হুম, হুম, এবং হুম, ফ্রেন্ডলি খুব সম্পর্ক। তো আমি বললাম যে দুলা ভাই এরকম তো সমস্যা, তা মেয়েটা তো হুম, খুব সুন্দর, খুব ভালো হুম, রান্না করে, তাই নাকি? হুম, আমি বলি, জানেন হুম, তার মেয়ে এরকম বলে কি, হুম, মানে বলে রবীন্দ্রসঙ্গীতের মতো। ওটা কি বললি? ওটা চোখ দুটো রবীন্দ্রসঙ্গীতের মতো। হুম। হ্যাঁ তাহলে তো দেখে যেতে হয়। তাহলে আমার তো তো যেতে। আপনার যে ফিলিংস দেখে আমার কিন্তু একটা গানের কথা মনে পড়ে গেল, ওই যে ও চোখে চোখ পড়েছে যখনই, ও চোখে হ্যাঁ চোখ পড়েছে যখনই, সেটাই, আমি মা হলিম হলো কলঙ্কিনী। মিতা ভাবি যে হ্যাঁ, গায়নি, এটাই আপনার ভাগ্য ভালো, আপনার ভাগ্য অনেক ভালো। তারপর না, আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু যে চোখটা কিন্তু খুব 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 কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? গুরুত্বপূর্ণ। চোখ, চোখ যার ভালো থাকে তার কিন্তু দেখা যায় যে ভাল লাগছে কিন্তু তাকে। চোখটা কিন্তু সৌন্দর্যের অনেকাংশ, মানে আমার কাছে যেটা মনে হয়। আমি তারপরে তো এতদিন ব্যাস। পর জুমর ভাই, আমি এতদিন পর কি বুঝলাম জানেন? আমি হ্যাঁ এতদিন পর আজ সঠিকভাবে অনুধাবন করলাম যে আপনি খুব জটিল একজন প্রেমিক, জটিল প্রেমিক, তার মানে মানে জটিল প্রেমিক, হ্যাঁ। হুম, যাই হোক, জটিল না, মানে না হ্যাঁ জটিল মানে জটিল। প্রেম তো হুম, থাকতে হবে, প্রেম না হলে কিন্তু মানুষকে ভালোবাসাও যায় না এবং লেখাও যায় না। হুম। হুম, প্রেম থাকতে আচ্ছা হবে। জুমর ভাই, একটা কবিতা শুনি, আরেকটু প্রেমের কবিতা হতে পারে। প্রেমের কবিতা হতে পারে, হ্যাঁ। তা উম, আমার কিন্তু মানে অনেক, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু আমার অনেক হুম, কবিতা আছে। হুম, আমি আমাদের জাতির পিতার প্রতি আমি খুব অনুরক্ত। আমার আমার দৃষ্টিভঙ্গিতে তিনি একজন বিশ্ব নেতা এবং তিনি শারীরিকভাবে এবং সবকিছু মিলিয়ে তার নেতৃত্ব, মানে একটা অদ্ভুত একজন মানুষ। আচ্ছা আমি, যেহেতু আমি বাংলাদেশ বেতারে কাজ করি এবং হুম, আমার জীবনের প্রায় 4 দশকেরও বেশি ধরে আমি বাংলাদেশ বেতারের সাথে সম্পৃক্ত, হুম, এবং এর প্রতি কিন্তু আমার ভালোবাসা এখনো শেষ হয়নি। মাইক্রোফোনকে আমি ভীষণ ভালোবাসি, আমার শ্রোতাদেরকে খুব ভালোবাসি। আমার অনেক শ্রোতা রয়েছে এবং আমি গানের ডালি একটা জনপ্রিয় অনুষ্ঠান করে থাকি এবং একটি হুম, গানের ডালি শনিবারের সুর এবং হোম সার্ভিসে একটা অনুষ্ঠান করে থাকি, নিবেদন প্রত্যেক রোববারে হুম, যায় এবং গানের ডালি শনিবারে যায়। এটা হুম, খুবই পপুলার অনুষ্ঠান, আমার অনেক শ্রোতা রয়েছে এবং গণমাধ্যম বাংলাদেশ বেতারকে নিয়ে আমার একটা কাব্য রয়েছে। হুম, হুম। একটু তা শুনি, সেই একটু শুনি। কবিতাটা আমি একটু শোনাই। হ্যাঁ, গণমাধ্যম বাংলাদেশ বেতার, কবিতার নামই তারহীন বাতাসে বাতাসে কথা গান, ভোর থেকে গভীর রাতের অবিরাম অভিযান। গণমাধ্যম বাংলাদেশ বেতার জেগে থাকে, বিচিত্র জীবনের সময় সাদা কালো ছবি আঁকে। তথ্যের আলো বিনোদনের রঙে বেতারের ধ্বনি, আমরা গণমানুষেরা সুলভ বললে বেতার শুনি। এখানে শুধু ছুটি থাকে রাতের শেষ প্রহর, প্রতি সকাল 7টার বিনম্র বাংলা খবর। বাংলাদেশ বেতার হেঁটে চলে সময়ের রাস্তায়, ক্লান্তিরা বন্দী থাকে ভালোবাসার মোহন বস্তায়। বাঙালির ষড়ঋতুর দোলাচলে বেতার দোলে, কষ্টের বেদনাগুলো গণমানুষের আনন্দে খোলে। গণমাধ্যম বাংলাদেশ বেতার মানবিক এক বাড়ি, এখানে বসবাস করেন সহজ সরল নরনারী। এখানে ভালোবাসা
হাঁটে বসে থাকে দৌড়ায়, কাদামাটির জীবন গাথা হয় নিবিড় বন্দনায়। বাংলাদেশ বেতার গণমানুষের নির্মল স্বস্তি, সহজ তথ্য কাঠামোর মানবিক অস্থি। বাংলাদেশ বাঙালি অনাবিল অনিন্দ বাঁশি, বাংলাদেশ বেতার তোমার আমাকে ভালোবাসি। বাহ, অনেক ভালো লাগলো জোহর ভাই কবিতাটা। বিশেষ করে অনেক বেতার তো ধন্যবাদ, আমাদের অনেক প্রাণ। ধন্যবাদ। হুম, বেতার তো আমাদের প্রাণ, বেতার আমাদের হুম। ভালোবাসা, বেতার আমাদের অস্তিত্ব। বেতারের প্রতি যে আমাদের একটা অন্যরকম মোহ, অন্যরকম ভালোবাসা আছে, যে কারণে হ্যাঁ, কিন্তু বেতারকে আমরা কখনো ভুলে থাকতে পারি না, তাই না? হুম। অবশ্যই অবশ্যই। তো ওই যে আমরা যেখানে ছিলাম আর কি, সেই জটিল প্রেমিকের ঠিকানায় আমরা ছিলাম। আপনি সে হুম। সময় জটিল প্রেমিকের ভূমিকা অবলম্বন করছিলেন, তারপর কি হলো বলেন? তারপরে তো হলো যে বিয়েটা হয়ে গেল। আমার এপ্রিল মাসের 3 তারিখে বিয়ে করে ফেললাম। হুম। হুম, খুব সহজ স্বাভাবিক ছোট ছোটখাটো ছিমছাম একটা অনুষ্ঠানের মাধ্যমে। আবার ওই বিয়ে। যে ভগ্নিপতি আসলেন, উনি মেয়েকে দেখলেন, মিতাকে দেখলেন, খিলগাঁও দিঘিপাড়ায় তখন থাকতো। হুম, এবং ওদের হসপিটালিটিতে, হুম, বিক্রমপুরে তো আমার শ্বশুরবাড়ি কিন্তু হুম, বিক্রমপুরের হুম, মানুষরা কিন্তু খুব ভালো রান্না করে। হুম। হুম। এবং অতিথি তাদের পরায়ণ মধ্যে থাকে। কিন্তু হ্যাঁ, অতিথি পরায়ণতা কিন্তু তাদের মধ্যে খুব প্রচন্ড। তা হুম, আমার দুলাভাই যখন তাদের বাসায় যায়, মানে যেভাবে খাওয়াইছিল আর কি, যা যে ট্রিটমেন্ট করেছিলেন, যে হসপিটালিটি দেখিয়েছিলেন, মিতার মা কবিতা, হুম, হুম, মিতা নিজে, উনি হুম, ফজলে গদার সাহেব একবারে মুগ্ধ, মুগ্ধ। এবং তার চেহারা দেখে, স্বাভাবিক। সবকিছু হুম, দেখে স্বাভাবিক। সে তো একবার হুম, উচ্ছ্বলিত। এসে হুম, সন্ধ্যাবেলা আসলেন, এসে হুম। আব্বাকে বললেন যে, বাবা, আপনি ফাইনাল, কোনো সমস্যা নেই, আপনি কোনো ফাইনাল, টেনশন ফাইনাল করেন একেবারে। না। ফাইনাল। এখানে ওদের রান্না বান্না, ওদের হসপিটালিটি, ওদের অন্যরকম, মেয়েটাও সুন্দরী, অসুবিধা হুম, নাই, জুবাইরের চয়েস তো ভালো হবে আমি জানি। হুম। কোনো হুম, সমস্যা নেই, আপনি আপনি রাজি হয়ে যান। হুম। বাস, ওকে। রাজি হয়ে যাই গেলাম। হোক, রাজি হয়ে গেল দুই পরিবারের মধ্যে, সবকিছু জানাশোনা হয়ে গেল, বোঝা হয়ে গেল। বিয়ের পরে, বিয়ের প্রথম রাতে, আমি অর্থাৎ বাসর রাতের কথা বলছি, প্রথম যখন আপনি আচ্ছা। কবিতা ভাবিকে, ওই মিতা ভাবিকে দেখলেন, তাই না? হ্যাঁ, প্রথম যখন মিতা ভাবিকে মানে দেখলেন, তখন সাজগোজ অবস্থায়। হ্যাঁ, সাজগোজ অবস্থায়, তখন কি আপনার কোনো হ্যাঁ, কবিতার কথা মনে পড়েনি? তখন আমার কোনো কবিতার কথা মনে হয়নি। তখন আমার গানের কথা মনে হয়েছিল, এবং আমি কোন একটা গানে? প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে হুম। হেমন্তের একটা গান আছে, এই রাত তোমার আমার, তাই না? ও, এই হ্যাঁ, রাত তোমার আমার। এই- হ্যাঁ, চমৎকার গান। আমি হুম, আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়ে রেখেছিলাম। মানে তখন তো সিডি ছিল না, তখন ক্যাসেট ছিল, ক্যাসেট। হুম, হুম। হুম, আমাদের হুম, বাসায় যে টুইন অনটা ছিল, ওইখানে এই গানটা আমি ক্যাসেটে ফিট করে রেখেছিলাম। হুম। হুম, 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 ফিট হুম, করে রেখে রাত, মনে করেন বাসায় আমরা আসলাম হলো প্রায় রাত তখন 1টা বেজে গেছে। হুম, 1টার সময় এসে আমরা আমাদের ঘরে ঢুকলাম, ওখানে হুম, ডিম লাইট জ্বলছে, হুম, মোটামুটি বেডটা একটু সাজানো গোছানো। হুম, হুম। হুম, ফুল টুল দিয়ে আমি হুম, ঢুকেই আমি ওই হুম, ক্যাসেটটা অন করে দিলাম, হুম। বুঝছেন? অন এই করে রাত দেওয়ার তোমার সাথে সাথে হচ্ছে। এই রাত তোমার আমার, হেমন্তের সেই দরাজ কণ্ঠের গান, মধুর হুম, কণ্ঠের গানটা হুম, বাজলো। হুম, হুম। তখন তো মানে দৃশ্যপট এবং পরিবেশটাই অন্যরকম হয়ে গেল, হুম, তাই হুম, না? হুম, হুম, হুম। পরিবেশটাই অন্যরকম হয়ে গেল, ওই দেখুন পাশ গান থেকে। একদিকে বাজছে, তো আপনি তো সেই সময় একটু করে হলো মিতা ভাবির মুখের দিকে আপনি তাকাচ্ছিলেন, তাই না? তো হ্যাঁ, আমি তো মানে, অনুভূতি কেমন বিছানায় ছিল আপনার? বসলাম, সে আমার সামনে বসা। হ্যাঁ। হুম, হুম, এবং হুম, সাজগোজ গুলো আমি বললাম যে, দেখো তোমার সাজগোজ তো এখন এগুলো আস্তে আস্তে খুলে ফেলো। হ্যাঁ। হুম। এখন হ্যাঁ? তোমাকে তো যথার্থ বলে ভাবে দেখতে হবে। হ্যাঁ। না, না, আপনি তো মানুষটা আসলেই জটিল। এত সুন্দর একটা তখন মেয়ে সে সাজগোজ করলো, করে বসে সে আছে, আর আপনি বলছেন সাজগোজ খুলে ফেলো। হ্যাঁ, সে করলো কি জানেন? সে আমার সামনে তার সাজগোজ গুলো আস্তে আস্তে খুললো। মানে হুম, মাথার চুল বাঁধা খুললো, তার সমস্ত আস্তে আস্তে সমস্ত কিছু আস্তে আস্তে মুছলো, সব আমার সামনে বসে বসে। হুম, 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 হুম। হুম, হুম, সামনে বসে বসে আর তো গান বাজছে। হ্যাঁ, হুম, ক্যাসেটে একটার পর একটা হেমন্তের হুম, গান হুম, হচ্ছে, বাজানো হুম, হচ্ছে। হুম, তারপরে হুম, মনে করেন এরকম করতে করতে রাত 2টা 2:30 হয়ে গেল। হুম। তারপরে তো মানে যেটা হয়ে থাকে সেটাই হলো। না, 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 ওইটার বলার দরকার নেই। ওইটা শুনতে চাই না। আমি আরেকটু কবিতায় যাই, পরে 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 অন্য গল্প করবো। ঠিক আছে, ওই গল্পটা এখন আমি শুনবো না। ওইটা অফ ইয়ারে, হ্যাঁ, অফ ইয়ারে ও, শুনতে চাই। কবিতা, হ্যাঁ, কবিতা।
কবিতা পড়ে এখন এই কবিতার নাম আহ জীবন। জীবনটা বড় সুন্দর, তাই তো জেগে থাকি, জেগে আছি জীবনের কাছাকাছি। জীবনটা বড় মধুর, তাই তো কোথাও যাই না, কিছুই চাই না। হুম, জীবনের সবুজ ভাবনা, জীবনটা আকাশের মতো, তাই তো খোঁজা অবিরত। শান্তি অবনত, জীবনের ফুল শত শত। জীবনটা বড় একা, তাই তো ভয়ের শূন্যতা, অদ্ভুত নিমগ্নতা, জীবনের হুম, ব্যাপক ব্যাকুলতা। হুম। বাহ, আরো একটা কবিতা বলি, আরেকটা শুনি। দুপুর ভালো দেখলে। কবিতার হুম, নাম দুপুর ভালো দেখলে। হুম, ভালো দেখলে চোখ ভিজে যায়, সবকিছু ভালো হয়ে থাক। হুম, ভালো দেখলে মন শান্তি পায়, সবকিছু শান্তি হয়ে যাক। ভালো দেখলে আকাশে তাকাই, সবকিছু মেঘ হয়ে থাক। ভালো হুম, দেখলে বাতাসে হারাই, সবকিছু পাখি হয়ে যাক। হুম, ভালো দেখলে সাগর পাড়ে হাঁটি, সবকিছু বিশাল হয়ে যায়। হুম, ভালো দেখলে বাগানে হাঁটি, সবকিছু হুম, মাটির সবুজ খুঁজে পায়। ভালো বাহ, দেখলে শ্রাবণে জ্যোৎস্না মাখি, সবকিছু স্বপ্ন হয়ে যায়। ভালো হুম, দেখলে আরণ্যক জীবন আঁকি, সবকিছু নতুন গান গায়। বাহ, এটাও একটা অনেক প্রেমের সুন্দর। কবিতা। অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। তো জোহর ভাই, আমার আপনি তো জানেন যে আমি একজন রোমান্টিক মানুষ। অর্থাৎ আমার মনে হ্যাঁ, কিন্তু সব হ্যাঁ, I know very well. রোমান্টিকতা কাজ করে, তাই না? ওই যে হ্যাঁ, আমি একটু ফিরে যেতে চাই আপনার সেই প্রথম রাতে, অর্থাৎ বাসর রাতের হ্যাঁ, ঘটনায়। প্রথম রাতে। না, 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 একটু বলি। আপনি তো মিতা ভাবির কাছে গেলেন, তাই না? যখন আপনি হ্যাঁ, একটু একটু করে মিতা ভাবির হাতে হাত রাখছেন, তখন ভাবি কি বলছেন, এই কি করছেন, হাতটা সরান, হাতটা সরান, মানে এই কি না, করছেন, এরকম বলছিল না ভাবি? না, ভাবি মানে এগুলো কিছু বলেনি। এ- এ- এগুলো কিছু, কিছু বলেনি? হ্যাঁ, তার চোখ, তার চোখ মানে চোখ দুটো একবার বন্ধ ছিল। হ্যাঁ, চোখ বন্ধ চোখ, ছিল। হুম, হ্যাঁ, চোখ বন্ধ ছিল। মানে কিছু, আমার বউ, বউ কিন্তু খুব লাজুক আর কি। হুম। হুম, লাজুক হুম, ছিল, হুম, তো এই জন্য চোখ হুম। দুটো তার বন্ধই ছিল, প্রায় চোখ বন্ধই। বন্ধ ছিল, তাই আমিও না? তাকে দেখলাম, তাহলে তো আপনি পার পেয়ে কথা গেছেন আর বললাম। কি, এই জন্য আপনি সৌভাগ্যবান। সৌভাগ্য, আপনি অনেক সৌভাগ্যবান একজন মানুষ, পার পেয়ে গেছেন। আচ্ছা, এইবারে বলি, আহ, বিয়ে তো হলো, সবকিছু হ্যাঁ, হয়ে গেল। বিয়ের পরবর্তী সময় আপনার কাজের ক্ষেত্রে আসি আর কি। আমি তো জানি আপনি প্রকাশনার কাজের সঙ্গে জড়িত, আপনি বেতারের সঙ্গে প্রকাশনা জড়িত। কাজের সাথে জড়িত। হুম, হ্যাঁ, মানে ইদানিং আমি মানে প্রকাশনা কাজের সাথে জড়িত আছি। আমাদের একটা পত্রিকাও আছে, মাঝের বাড়ি নাম। আমার হুম, বইও আছে, 6-7টা বই আছে। মূলত আমি কাব্য লিখি, কবিতা লিখি। আমি আমার বড় গল্প একটা আছে, হুম, প্রবন্ধের বইও একটা আছে। আমি ইদানিং যেটা লিখছি, যে আমার লেখার বিষয় হলো ছোটদের নিয়ে লেখা। যেমন হুম, সর্বান্ন একজন বন্ধু নিয়ে আমার একটা লেখা আগামী ফেব্রুয়ারিতে বের হওয়ার কথা, সব রেডি। তারপর 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা নিয়ে আমার একটা বই হুম, বেরোবে, এবং হুম। বাংলার 12 মাস নিয়ে না, আমার একটু একটা এই বই বেরোবে। ফাঁকে জানি যে আপনার কতগুলো বই প্রকাশিত হয়েছে আপনার লেখা কবিতার বই। আমার এর মধ্যে বই বেরিয়েছে, মনে করেন 6-7টা বই বেরিয়েছে। এর মধ্যে আছে আমার বেরিয়েছে ঘাম, হুম, আমার প্রথম বই হলো ঘাম। হুম। হুম, এরপরে বেরিয়েছে মেঘলা মানুষ। এটা হুম, এটা একটা গল্পের বই, এবং এই বইটা কিন্তু আমার জ্যাঠাশকে নিয়ে লেখা। আমার হুম, যে হুম, নায়িকা ছিল কবিতার, হুম, ওকে নিয়ে লেখা মেঘলা মানুষ। এরপরে হুম, কাব্য বই মেঘের মায়াবী আলো। তারপরে হুম, একটা প্রবন্ধের বই অন্যরকম কষ্ট। তারপরে একটা হুম, কবিতার বই দৈনিক ভালোবাসি। তারপরে হুম, যেটা শেষ শেষ বই বেরিয়েছে, হাঁটো হাঁটছি, এটাও একটা হুম। কবিতার বই। হ্যাঁ, আপনার এবং 2-3টা আরো বই কিন্তু আমি পেয়েছি। এর মধ্যে ধরেন মেঘের মায়াবী আলো, এই বইটা কিন্তু আমি পেয়েছি। দৈনিক ভালোবাসি। হ্যাঁ, 2-3টা বই আমি পেয়েছি। হুম। হুম। আচ্ছা, তারপর তো কবিতার পাশাপাশি, কবিতা লেখার পাশাপাশি আমি আপনি তো আমি আমি তখন আমার বিয়ের পর আমি মানে সাংবাদিকতা করতাম, আমি দৈনিক হুম, কাগজে কাজ করতাম। আমার হুম, প্রথম দৈনিক কাগজে কাজ হলো দৈনিক দেশ নামে একটা পত্রিকা ছিল। হ্যাঁ, হুম, দৈনিক দেশ। ওই পত্রিকার আমি ওই যে কালচারাল যে পেজটা ছিল, সাংস্কৃতিক হুম, সংবাদ হুম, যে হুম, প্রকাশিত হতো, ওই হুম, কালচারাল পেজের আমি দায়িত্বে ছিলাম। হুম, এরপরে আমি কাজ করেছি বাংলার বাণীতে, তারপর সংবাদে হুম, মানে কিছুদিন কাজ করেছি। তারপর লাল সবুজ নামে একটা পত্রিকা ছিল, ওইখানে আমি চাকরি করেছি। হুম, তো এরকম আর লেখালেখি করতাম, অনেক কাগজে লিখতাম তখন। আর হুম, এখন তো আমাদের
নিজেদেরই কাগজে, এবং এখন মূলত আমি বইয়ের দিকে বেশি ঝুঁকে গেছি, যে বই বের করতে চাচ্ছি আমরা। কারণ বইটা হলো কি, বইটা থেকে যাবে, তাই না? বইটা থেকে থাকবে। আমাদের বাংলাদেশ বেতারের যেটা আমরা কাজ করি, এটাও কিছু ক্রিয়েটিভ কাজ। যেমন আমি একটা চ্যানেলে কাজ করি, বাংলাদেশ বেতারের ট্রাফিক চ্যানেল, এটা FM 80। এখানে কিন্তু উইদাউট স্ক্রিপ্ট আমাদের অনেক কথা বলতে হয়, এবং জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি, নিরাপত্তা নিয়ে, আমরা প্রেম, ভালোবাসা, সমস্যা, অনেক ধরনের। এখানে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি দরকার, কিন্তু এগুলো কিন্তু হাওয়ায় হারিয়ে যাচ্ছে, তাই না? ইথারে হারিয়ে যাচ্ছে। কিন্তু বইটা হলো এমন একটি জিনিস, বইটা কিন্তু থেকে যাবে। আমি যখন থাকবো না, তখন আমার বইগুলো কিন্তু কথা বলবে। হ্যাঁ, এই কথাগুলো জুবাইর ভাই, কিছুদিন আগে আমার এক ছোট ভাই সাইফ, তাকেও আমি বলেছি, সুন্দর কবিতা লেখে, যে সাইফ তুমি সাইফকে বলেছি যে তুমি বই লেখো, কবিতার বই লেখো। ও বলেছে নজরুল ভাই আমি লিখবো। আমিও তাকে বলেছি যে সাইফ তুমি বই আমাকে দাও, আমি আমি তোমার বই ইয়ে করে দেবো, বের করে দেবো। ভালো লাগে সাইফ। আসলে বই হচ্ছে এমনই একটা জিনিস, আমি হয়তো থাকবো না, আপনি হয়তো থাকবেন না, তাই না? কিন্তু বই কিন্তু থেকে যাবে সারা জীবনের জন্য, তাই না? আগামী প্রজন্ম যারা আছে তারা কিন্তু জানতে পারবে আপনার লেখার সম্পর্কে। এবং ইদানিং যেটা আমি আমার মনোযোগ, যে আমি কিন্তু শিশুদের নিয়ে এখন কাজ করতে যাচ্ছি, কারণ শিশুরাই কিন্তু একেবারে মৌলিক প্ল্যাটফর্ম। যে সমাজের শিশুরা ভালো হবে, সেই সমাজ কিন্তু পরবর্তীতে ভালো হয়ে উঠবে, তাই না? এই আজকের শিশুদের কিন্তু আগামী দিনের নাগরিক। এবং এই ক্ষেত্রে এই যে স্বদেশ সময় টিভি, যে স্বদেশ স্বদেশ মাতৃকা স্বদেশ মাতৃক যেটা স্কুলটি আছে, একটা স্কুল আছে, সেই স্কুলটা কিন্তু বিরাট একটি কাজ করছে, এবং যারা একেবারে নিরন্ন বঞ্চিত মানুষ, অসহায় মানুষ, তাদের ছেলে মেয়েদের নিয়ে যে কাজটা করছে, এটা একটা অনেক মানবিক কাজ। এবং মানুষ তখনই মানুষ যখন সে মানবিক কাজ করে, তাই না? হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু শিশুদের চিন্তা ভাবনা করেই কিন্তু আমি এখন শিশুদের নিয়ে আরো অনেক কাজ করতে চাই। আমি যদি সুস্থ থাকি, তবে শিশুদের নিয়ে লিখবো আমি, আরো 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 লিখবো। এই ফাঁকে একটু জানতে চাই যে জুবাইর ভাই, যে বাংলাদেশের কোন কোন কবিদের লেখা কবিতা আপনার ভালো লাগে? আমাদের দেশের অনেকের কবিতাই ভালো লাগে, যেমন শামসুর রহমানের কবিতা আমার খুব ভালো লাগে। কবি শামসুর রহমান, তার মহাদেব সাহার কবিতা খুবই ভালো লাগে। তারপর সমুদ্রগুপ্ত, তার কবিতা আমার প্রিয়। তারপর আল মাহমুদেরও কিছু কিছু কবিতা আছে ভালো লাগে। তারপরে আমাদের নতুনদের মধ্যে একজন কবি আছেন, টোকন ঠাকুর নামে লেখেন, খুব সাম্প্রতিক সময়ের কবি, তার লেখা ভালো লাগে। তারপরে মোহাম্মদ নুরুল হুদা, তার কবিতা ভালো লাগে। এছাড়াও অনেক আছে লেখা, রুদ্র মোহাম্মদ একটু যদি আমি ওপার বাংলার দিকে যাই, তো ওপার বাংলার কোন কোন কবিদের লেখা আপনার ভালো লাগে? ওপার বাংলার আমার প্রিয় কবি হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী নামে একজন কবি আছেন, এখন উনি নেই, সম্ভবত মারা গেছেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, উনি আমার খুব প্রিয় কবি। তারপরে জীবনানন্দ দাশ অবশ্য আমাদের বাংলাদেশেরই কবি, কিন্তু উনি তো মানে কলকাতায় ছিলেন অনেকদিন, উনি আমার খুব প্রিয় কবি। তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা খুব ভালো লাগে। তারপর শক্তি চট্টোপাধ্যায় নামে একজন কবি আছেন, শক্তি চট্টোপাধ্যায়, ইনার কবিতাও আমার খুব ভালো লাগে। তারপরে আরো অনেক কবিতা আছে, সমর সেন আছেন, তারপরে বিষ্ণু সেন নামে একজন কবি আছেন, ওনার কবিতাও ভালো লাগে। আসলে কবিতা আমি অনেক নতুন, আমি পত্রিকায় যখনই দেখি, আমি সাহিত্য পাতা যদি দেখি, তাহলে আমি কিন্তু সাহিত্য পাতাটা আমি চোখ বুলাই, এবং অনেক নতুন নতুন কবিতা পড়ি, এবং নতুনের সাথে সম্পৃক্ত হওয়া, তারুণ্যের সাথে সম্পৃক্ত হতে আমি খুবই পছন্দ করি। কারণ যেহেতু আমি মাইক্রোফোনে কথা বলি, এই জন্য তারুণ্যটা কিন্তু টিকিয়ে রাখতে হবে। আমরা একটু আরেকটা কবিতায় আমরা একটু যেতে চাই, তারপরে না হয় একটু গল্প করবো আবার। অবশ্যই। তবে এবারে কবিতার নাম ভালোবাসা জীবনের মাতৃভাষা। মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষ নিজেই বুঝতে পারে ভুল, ভালোবাসার সবুজে ওখানেই ফুটবে সাদা ফুল। ভালোবাসা জীবনের মাতৃভাষা, ভালোবাসার অক্ষরেই গাইবে নতুন আশা, ভালোবাসার যোগফলেই মানুষের জীবন,
ভুল ভ্রান্তির বেদনার বৃষ্টিতে নতুন ভুবন, মানুষ জীবনের মাতৃভাষার সারল্যে ভুল ভ্রান্তির বেদনাকে ভুলবে, ভালোবাসার মাটিতে মানুষ ঘর তুলবে। এভাবেই অমিত সাহসী মানুষ জীবনের গান গেয়ে যায়। ভালোবাসার সুরে সুরে মানুষ হয় আনন্দ বেদনায়। জয় হোক জীবনের মাতৃভাষা ভালোবাসার, গান হোক সারাক্ষর নব নব আমার। এটাও একটা বাহ, ভালোবাসার। চমৎকার কবিতা, ভালো লাগার মতো কবিতা, ভীষণ ভালো লাগলো। অনেক অনেক আরেকটু ধন্যবাদ। আরেকটু যেতে চাই গল্পে। হুম। হ্যাঁ, তো তারপর তো আপনি বেতারে কাজ করছেন, আহ সাংবাদিকতা করছি। প্রকাশনার কাজ করছেন, সংগঠনেও কাজ করছেন বিভিন্ন। তো আপনার জীবনের বাকি যে আহ, সময়গুলো আছে, আপনি আর কি কি আশা আছে, কি কি পরিকল্পনাগুলো আছে আপনার? হ্যাঁ, আমি এখন মূলত আমি আস্তে আস্তে, যেমন আমাদের তো বয়স হচ্ছে, আমাদের কণ্ঠটা যতদিন ভালো থাকবে, গ্রহণযোগ্য থাকবে, ততদিন আমি বাংলাদেশের মাইক্রোফোনের সাথে সম্পৃক্ত থাকবো। এরপরে আমি মূলত লেখালেখি লেখালেখির দিকেই চলে যাব। হুম, আমি মূলত লেখালেখি করব এবং বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে আমি লিখতে চাই। আর বড়দের নিয়ে লিখবো, মানে কিন্তু মূলত আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই। এবং শিশুতোষ সময়টা কিন্তু আমি খুব খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে, নির্মল একটি সময়। কারণ আমি কিন্তু নানা হয়ে গেছি। আমার দুটি আহ, এক নাতি আছে, একটা নাতনি আছে। হুম। তাদেরকে আই লাইক ভেরি মাচ। আমি তাদের সঙ্গ খুবই পছন্দ করি। হুম। এবং আমার জামাই, সেও একজন ভালো কবি, রাজীব আহমেদ নাম, চ্যানেল আইতে আপনার করে। মেয়েও কিন্তু বেতারের সঙ্গে জড়িত, তাই না? হ্যাঁ, আমার মেয়েও কিন্তু বাংলাদেশ বেতারের একজন উপস্থাপিকা, ট্রাফিক সম্প্রচার কার্যক্রমে করে। আমার মেয়েও খুব, মানে খুব অ্যাক্টিভ মেয়ে। তার যেমন ইমোশন আছে, তার যেমন আবেগ আছে, এবং ভেরি মাচ প্র্যাকটিক্যাল অলসো। হুম। অর্থাৎ এবং এক তার, কথায় বলা যায় যে জোহর ভাই, পুরো হুম, পরিবারটাই আপনার আহ, হ্যাঁ, মোটামুটি সংস্কৃতিময় আমাদের পরিবার। হ্যাঁ, সংস্কৃতিময় সাংস্কৃতিক পরিবার। অঙ্গ। অর্থাৎ আপনাদের পুরো পরিবারটাই কিন্তু সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে কিন্তু আবদ্ধ, হ্যাঁ, তাই না? মধ্যেই আছে। হ্যাঁ, এটি হ্যাঁ। খুব 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 কম দেখা যায় এরকম। অর্থাৎ ধরুন আপনি বেতারের হ্যাঁ, সঙ্গে এটা, জড়িত, হ্যাঁ, এটা আমি খুব সৌভাগ্যবান এক্ষেত্রে। ভাবিও কিন্তু বেতারের সঙ্গে জড়িত, আপনার মেয়েও কিন্তু বেতারের সঙ্গে জড়িত। এরকম কিন্তু খুব খুব কম, খুব খুব রেয়ার, হুম। খুব আমরা কি একবারে বেতার পরিবার। বেতার পরিবার বলা যায়, বেতার পরিবার। হ্যাঁ, তো একটু ঝটপট ভাবে কিছু জিজ্ঞাসা করবো আপনাকে, ঝটপট ভাবে কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। সময় খুব হ্যাঁ, কম, চেষ্টা করবো। বিদায় নেবার সময় হয়ে গেছে আমাদের। তো আপনি রেডি তো? রেডি হ্যাঁ, আপনি? রেডি। হুম। আচ্ছা, প্রথমে বলি, আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং লাল। আপনার প্রিয় ফুল কি? প্রিয় ফুল হুম হুম। দোলন চাপা। আপনার প্রিয় পোশাক কি? প্রিয় পোশাক আমার প্যান্ট শার্ট, টি শার্ট, প্যান্ট শার্ট, পাঞ্জাবি, সবই হুম পোশাক পরি আমি। হুম হুম। হুম। তো আপনার প্রিয় অনুভূতি, আপনার সবচেয়ে প্রিয় প্রিয় অনুভূতি কোনটা? অনুভূতি, প্রিয় অনুভূতি হলো আমার প্রিয় মানুষদের সঙ্গ। হ্যাঁ, প্রিয় মানুষের সঙ্গটাই আমার খুব প্রিয় অনুভূতি। হুম হুম। আপনার প্রিয় ব্যক্তিত্ব? আমার প্রিয় ব্যক্তিত্ব বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে আমি জীবনে একবার দেখেছিলাম। তাকে হুম নিয়ে আমার অনেক অনেক লেখা আছে, কবিতা আছে। আমার প্রিয় হুম ব্যক্তিত্ব অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর হুম আমার বড় ভগ্নিপতি ফজলে খোদা সাহেব, হুম। উনি আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, খুব দেশপ্রেমিক মানুষ একজন ফজলে খোদা সাহেব। না, হুম। একটা কথা আমি এই ফাঁকে একটু সবাইকে বলতে চাই যে, প্রিয় দর্শক, ফজলে খোদা এমনই একজন গীতিকার, তার কথা না বললে নয়, যে গানগুলো তিনি রচনা করেছেন, সালাম সালাম হাজার সালাম, এটা কিন্তু তার লেখা হুম। গান। কলসি কাকে ঘাটে যায় কোন রূপসী, বাসন্তী হুম, রং শাড়ি পরে। বাসন্তী হুম। রং শাড়ি পরে কোন বধূ চলে যায়। তারপর যে দৃষ্টি শাপলা চলুক ঝিলের ঝলে ভাসে। যে দৃষ্টিতে সাপলা ঝিলে জলে ভাসে। অর্থাৎ যে গানগুলো তিনি রচনা করেছেন, সেই গানগুলো কিন্তু বিখ্যাত হয়ে গেছে কোনো না কোনো ভাবে। অর্থাৎ তিনি হুম। এবং তার এমনই গানগুলো একজন কিন্তু সব গীতিকার, বিখ্যাত শিল্পীরা গেয়েছে। মোহাম্মদ আব্দুল বিখ্যাত জব্বারই তার শিল্পী। অধিকাংশ গানের শিল্পী, এবং বশির হুম আহমেদ হুম হুম। প্রচুর গান গান। ওই সময় তা তো ধরেন উনি, ফজলে খোদা সাহেব, আব্দুল জব্বার, বশির আহমেদ, এদের মধ্যে কিন্তু একটা দারুণ সখ্যতা ছিল।
হ্যাঁ, অর্থাৎ অবশ্যই। ফজলে কবির সাহেব গান রচনা করছেন, দেখা যাচ্ছে যে হ্যাঁ, আব্দুল জব্বার তাৎক্ষণিকভাবে সুর করে তাৎক্ষণিকভাবে গেয়ে দিল, হ্যাঁ, এরকম একটা হ্যাঁ। ব্যাপার। এটাই। হ্যাঁ, আসলে এই সখ্যতা ছাড়া কিন্তু খুব ভালো সৃষ্টি হয় না। গীতিকার, ভালো সৃষ্টি। সুরকার এবং শিল্পীদের মধ্যে একটা সখ্যতা দরকার। হুম? হুম, হুম। মানসিক নৈকট্য দরকার, তাহলে কিন্তু ভালো ক্রিয়েটিভ কাজ ভালো হয় আরকি। হুম? ভালো হয়। তো এই তো জন্য সময় তো শেষ প্রায়, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে যারা এতক্ষণ শুনলেন আমাদেরকে, আপনাদের ভালো লেগেছে কিনা জানি না। একঘেয়েমি হয়তো লাগতে পারে। তবে আমি যেটা বলতে চাই যে দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন এবং দেশকে ভালোবাসা মানে কিন্তু মানুষকে ভালোবাসা, দেশের প্রকৃতিকে ভালোবাসা এবং দেশের উন্নয়নের জন্য আমরা খুব ইতিবাচক থাকি, খুব পজিটিভ থাকি এবং দেশের অনেক সমস্যা আছে, সমাধানও কিন্তু আছে। আপনাকে মানবিক হতে হবে এবং সাহসী হতে হবে এবং সাহসী মানবিক মানুষই কিন্তু আধুনিক মানুষ এবং এই ধরনের আধুনিক মানুষতেই কিন্তু আমাদের আগামী প্রজন্ম এগিয়ে যাবে সামনের দিকে এবং আমাদের দেশ অবশ্যই একদিন বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ কিন্তু অপূর্ব সুন্দর বৈচিত্র্যময় একটি দেশ। পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু ৬টি ঋতু নেই, কিন্তু একমাত্র বাংলাদেশে কিন্তু ৬টি ঋতু আছে। এজন্য কিন্তু এই ক্ষেত্রে, এজন্য কিন্তু আমরা খুব বৈচিত্র্যময় কিন্তু আমরা মানুষ। আসুন হুম। এই বৈচিত্র্যশীলতাকে ভালোবাসি। বৈচিত্র্যশীলতার মধ্যে কিন্তু একটা সৃজনশীলতা রয়েছে। এই সৃজনশীলতা যদি আমাদের জীবনের মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের জীবনটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর, আরো অনেক বেশি বর্ণাঢ্যময় হয়ে উঠবে, মানবিক হয়ে উঠবে। অবশ্যই আমরা সেরকম প্রত্যাশা করি। তো প্রিয় দর্শক, আজকের সেলিব্রিটি আড্ডা কিন্তু আজ এই পর্যন্তই। নতুন বছর আপনাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি এবং একরাশ সুখের অনুভূতি। নতুন বছরে আমাদের প্রত্যাশা হোক আমরা নতুন উদ্দীপনা এবং নতুন উৎসাহ নিয়ে আমাদের এই দেশটাকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আসছে শুক্রবার ঠিক একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অনেক অনেক ভালো। শুভরাত্রি।